ই ভ্যালির রাসেল ও শামীমা 3 দিনের রিমান্ডে, প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল বলছে র্যাব। ট্রাকসহ পণ্যবাহী যান থেকে উত্তরা চাকার চাঁদা আদায়, দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের ভুয়া রসিদ। শেষ হয়নি সম্রাট খালেদ সহ 4 জনের অর্থ পাচারের তথ্য যাচাই, 2 বছরও চার্জশিট দিতে পারেনি সিআইডি। ব্যবসা সহজীকরণ নীতির কারণেই অর্থনীতিতে ভিয়েতনামের উত্থান, বাংলাদেশকে শিক্ষা নেয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকাল 9টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হেলসিঙ্কির উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। শেখ হাসিনা হেলসিঙ্কিতে 2 দিনের যাত্রা বিরতি করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে 19 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন সরকার প্রধান। 2020 সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের 1.5 বছর পরে এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরির পরিকল্পনা ছিল ই ভ্যালির সিইও রাসেলের। আর ওই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য ছিল তার। আর তা না হলে ই ভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রাহকদের সাথে নানা কৌশলে প্রতারণার দায় স্বীকার করেছে রাসেল। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য রাসেল ও তার স্ত্রীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন মানিক শিকদার। অর্থ আত্মসাতের মামলা হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় 2018 সালের ডিসেম্বরে চালু হওয়া ইভেলি এখন পর্যন্ত লাভে আসতে পারেনি। অথচ তার অফিস পরিচালনা ও কর্মীদের বেতন বাবদ মাসিক খরচা প্রায় 5 কোটি টাকা। কোম্পানিতে শুরুর প্রথম দিকে প্রায় 2000 স্টাফ কর্মরত ছিল এবং প্রায় 1700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিল, যা বর্তমানে 1300 জন স্টাফ এবং 500 অস্থায়ী কর্মচারীতে দাঁড়িয়েছে। কর্মচারীদের প্রাথমিকভাবে বেতন বাবদ এই কোম্পানির খরচ ছিল 5 কোটি টাকার অধিক, যা বর্তমানে এসে 1.5 কোটি টাকাতে দাঁড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে 1000 কোটি টাকার দেনা রয়েছে তার। গ্রাহকদের অর্থেই সব খরচ মেটানো হতো। গ্রেপ্তারকৃত রাসেল জানায় বিদেশি একটি ই কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার 1:2 এটার আলোকে সে প্রথমত ইভেলি কার্যক্রম শুরু করে। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেপ্তারকৃত রাসেল জানায় প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। র্যাব জানায় ইভেলির 403 কোটি টাকা দায়ের বিপরীতে সম্পদের পরিমাণ 65 কোটি টাকা। প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সিটি কর্পোরেশনের রসিদ দেখিয়ে ট্রাক থেকে মাসের পর মাস চাঁদা আদায় করছে উত্তরা চাকা নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ার পথে 30 থেকে 100 টাকা পর্যন্ত চাঁদা গুনতে হয় চালকদের। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে ট্রাক থেকে এই চাঁদা আদায় সম্পূর্ণ বেআইনি। সোহেল তালুকদারের ক্যামেরায় তোলা ছবিতে চাঁদাবাজির বাকি খবর জানাচ্ছেন রাসেল খান। রাজধানীতে প্রবেশ বা বাহির সহ কোনো পণ্যবাহী পরিবহন চলাচলে টোল আদায়ের বৈধতা বা কাউকে ইজারা দেয়নি সিটি কর্পোরেশন। এই 30 টাকা এটা কিন্তু আমরা কোম্পানি বা মহাজন এটা কিন্তু মাইনা না, এটা কিন্তু আমাকে পকেটে যাইতে হয়। আরা দিনে কয় টাকা কামাই করি কম। আমরা কখনো ট্রাক থেকে টোল কালেকশন করতে হবে এরকম আমরা আমাদের কার্যাদেশে উল্লেখ নেই।
তাহলে দিনে দুপুরে যারা সিটি টোলের নামে চাঁদা আদায় করছে তারা কারা? যত গভীর হয় রাত ততই তৎপরতা বাড়ে চাঁদাবাজদের। শিকারের খোঁজে উৎপেতে থাকে কথিত এই সিটি কর্পোরেশনের কর্মীরা। ট্রাক কিংবা পিকআপ এলেই হুমড়ি খেয়ে পড়ে লাঠিয়াল বাহিনী। না নিলে অত্যাচার করে, ঝামেলা করে, বাড়ি ধরি মারে, কি করবো? মতিঝিল চক্কর আছে না এখানে, আর গুলিস্তান আর এই জায়গায়। কোনো বৈধতা না থাকলেও মাসের পর মাস চলছে চাঁদাবাজির রমরমা বাণিজ্য। ক্যামেরা দেখে চড়াও হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও শেষমেশ দৌড়ে পালায়। দেখা যাচ্ছে পুলিশ বিট দেখেও আবার ওই ভাগে থাকে এক একজন অনেক উপর লেভেল পর্যন্ত লোক আছে। ওই নাম কি ওনার? নাম মেন মালিক সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার, থানা আওয়ামী লীগের যারা সভাপতি আছে ওরা করা এগুলা। রাজধানীর প্রবেশপথগুলো চাঁদা আদায় করে আরও নানা চক্র। এসব চাঁদা দৈনিক হাজিরা ভিত্তিতে সংগ্রহ করে সিটি কর্পোরেশনের পোশাক পরা একদল কর্মী। এগুলো নিয়ন্ত্রণ করে উজ্জ্বল ইউসুফ সহ কয়েকটি চক্র। পরে এই টাকা চলে যায় কথিত ইজারাদার উত্তরা চাকা নামক প্রতিষ্ঠানে। সিটি কর্পোরেশন বলছে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি দেয়া হয়নি। আমাদের কাছে ইতিপূর্বে সংবাদ এসেছে ট্রাক থেকে কালেকশন করে, তখন আমরা সাথে সাথে একাধিকবার চিঠি দিয়েছি সংশ্লিষ্ট থানায়, সংশ্লিষ্ট পুলিশের ডিসিকে এবং ট্রাফিককে আমরা চিঠি দিয়েছি। এবার ২১-এর ক্যামেরা ওয়ারীর উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। আমরা নিজেরা ইন্টারফেয়ার করতে চাই না, কারণ যেহেতু তারা একজন বৈধ ইজারাদার, এটা হয় কি আপনার দুটি সংস্থার ভেতরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। দিন কি বা রাত, রাজধানীর পথে পথে চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য থেকে নিস্তার চান পরিবহন চালকরা। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। পাচারকৃত অর্থের তথ্য যাচাই বাছাই শেষ হয়নি ২ বছরেও। আর এই কারণে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট, খালেদ এবং অনু রূপমের ৩ মামলার চার্জশিট দিতে সময় নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্রাটের ১৯৫ কোটি টাকা, খালেদের ৮ কোটি টাকা পাচারের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি। এদিকে র্যাব বলছে ক্যাসিনো পরিচালনার তথ্য পেলে অভিযান চালানো হবে। আরও থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়াং ম্যানস ক্লাব দিয়ে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে র্যাব। সেদিন মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ল্যাংড়া খালেদকে গ্রেফতার করা হয়। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর সহ আলোচিত ঠিকাদার জি কে শামীম গ্রেফতার হন ওই বছরের ২০ সেপ্টেম্বর। একই দিনে কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজকে ক্যাসিনো ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। আর এর ১৫ দিনের মাথায় ৬ অক্টোবর ভোরে ক্যাসিনো কাণ্ডে সবচেয়ে আলোচিত চরিত্র বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটকে কুমিল্লা ১৪ গ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। এসব অভিযানে আটকদের বিরুদ্ধে দায়ের করা হয় কমপক্ষে ২ ডজন মামলা। এর মধ্যে ৯টি মামলা তদন্ত ভার পায় এলিট ফোর্স, যার সব কয়টিরই চার্জশিট হয়েছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন সবগুলো মামলার চার্জশিট দেওয়া হয়েছে। ওই অভিযানের পর থেকে সাম্প্রতিক সময়ে ক্যাসিনো ব্যবসার তথ্য নেই তাদের কাছে। আমাদের তথ্য অনুযায়ী এই ধরনের অপরাধ আমরা খুব একটা দেখছি না। আমরা কোথাও তথ্য পাই যে এই ধরনের ক্যাসিনো কর্মকাণ্ড এখনও চলছে, বা কোনো ক্লাবে যেখানে বা ক্লাবের কর্মকাণ্ড বাদ দিয়ে ক্যাসিনো কর্মকাণ্ড চালাচ্ছে, আমরা যদি এই ধরনের কোনো তথ্য পাই যারা ক্যাসিনো অপরাধে যুক্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। এদিকে ক্যাসিনো ১৩ মামলার মধ্যে 10টি চার্জশিট দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর মধ্যে সম্রাট আর খালেদের তথ্যের জন্য আটকে আছে চার্জশিট, আর এনুরূপনের মামলার চার্জশিট নিষ্পত্তি হওয়ার পথে। সম্রাট চৌধুরীর আমরা এই যে মামলাটা, এটাতে ১৯৫ কোটি টাকা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের পাচারের তথ্য আমাদের কাছে আছে। তো এখন সেখান থেকে আসলে আমরা পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবো যে আসলে মূলত কত টাকা পাচার হয়েছে। আর খালেদ মাহমুদের ৮ কোটি টাকার পাচারের তথ্য আছে আমাদের কাছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে। তো এটারও একই অবস্থা, ওখান থেকে আমরা তথ্য পাইলে প্রকৃত অ্যামাউন্ট আমরা বলতে পারব।
ক্যাসিনো চক্রের বিরুদ্ধে নজরদারির কথা জানান সিআইডির এই কর্মকর্তা। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 38 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,147। একদিনের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে প্রায় 1%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 808টি ল্যাবে একদিনে জমা পড়েছে 30,169টি নমুনা। এর মধ্যে 29,756টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,907 জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,40,110 জন। একদিনে 2,919 জন সহ এ পর্যন্ত সুস্থ 14,97,009 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 6.41%, সুস্থতা 97%-এর বেশি ও মৃত্যুহার 1.76%। মোট মৃত্যুর 64%-এর বেশি পুরুষ। ব্যবসায়িক সহায়তা বিষয়ক সূচকে ভিয়েতনামের তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ভিয়েতনামের অবস্থান যেখানে 45তম, সেখানে বাংলাদেশ 105 নম্বরে। খাদ্য রপ্তানিতে দেশটির অবস্থান দ্বিতীয় আর বাংলাদেশের 17। অনলাইন পর্যালোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক পরিকল্পনা, কূটনীতি ও ব্যবসা সহজীকরণ নীতির কারণেই ভিয়েতনামের এই উত্থান। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভিয়েতনামের রপ্তানি ও বাংলাদেশের শিক্ষা শীর্ষক অনলাইন আলোচনার আয়োজক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। A presentation of a research work done by PRI 1990 সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $130। 3 দশকের মধ্যেই তা বেড়ে দাঁড়ায় $2,600-এরও বেশি। 25তম শক্তিশালী অর্থনীতির দেশটি, রপ্তানিকারক শীর্ষ 10 দেশের একটি। পণ্য রপ্তানিতে বৈচিত্র্য, প্রযুক্তির আধুনিকায়ন সহ সফলতা আছে কৃষিতেও। Vietnam attracted considerable export-oriented investment in the production and export of high technology products. বিদেশি বিনিয়োগে আকর্ষণ, ব্যবসাবান্ধব নীতির কারণেই দেশটি এগিয়ে যাওয়ার মূল কারণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তৈরি পোশাক সহ এগিয়ে যাওয়ার গল্প আছে বাংলাদেশেরও, তবে দেশটির কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। Develop a smooth transition strategy which is very pro towards export growth, towards enhancing foreign investment. Vietnam is the second largest exporter of footwear in the world and does about $22.07 billion worth of footwear exports last year. বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ হিসেবে দক্ষ শ্রমিক ও সুশাসনের অভাবকেই দোষলেন আলোচকরা। Vietnam was a very narrowly diplomatically connected country, is a communist country. Most of the people could barely speak English. আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, দুর্বলতা চিহ্নিত করে অর্থনীতির শক্ত ভিত করতে চায় বাংলাদেশও। We have to invest for every kilometer of power lines. But the Americans, as much as I have heard, have built up thousands of miles of road in various ways to seek them out and beat them. করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করেন বক্তারা। The success story of the Doi Moi in the 80s should be a clear example of how fast Vietnam has escalated. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা, ডাল, ভোজ্য তেল, চিনির বাজার চড়া। দিনাজপুরে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক 45, সাতক্ষীরায় 10 নারী জামাত কর্মী গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। শিক্ষা দিবসে ছাত্র সংগঠনের কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শিক্ষা দিবস উপলক্ষে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। আজকে ছাত্রনেতারা জাতীয় রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামান, ছাত্রদের সমস্যা, ক্যাম্পাসের সমস্যা নিয়ে খুব একটা কোনো ছাত্র সংগঠনকে কর্মসূচি দিতে আমি দেখি না। শিক্ষার সমস্যা নিয়ে এবং করণীয় সম্পর্কে কোনো ছাত্র সংগঠন একটা সেমিনারেরও আয়োজন করে না এবং ঐতিহাসিক দিনগুলো পালন করার তাগিদ তারা মোটেই অনুভব করে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকার কোনো প্রমাণ কোথাও নেই। সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন, জিয়ার লাশ কেউ দেখেননি। জিয়া রহমানের লাশ ছিল এমন কোনো তথ্য প্রমাণ ছবি কোথাও নাই। কারো লাশ না থাকা সত্ত্বেও সেখানে অন্য কারো লাশ দিয়ে আরেকজনের লাশ আরেকজনের কবর বলে বলা, সেটা যেমন মানুষের সাথে প্রতারণা, একই সাথে এটি ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধ। এই দুটি কাজেই বিএনপি করছে। সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল সব রকম মুরগির দাম। কেজিতে গড়ে বেড়েছে ৩০ টাকা। বেড়েছে সব রকম ভোজ্য তেল, ডাল ও চিনির দাম। বাজারে শীতের সবজি আসলেও বিক্রি হচ্ছে চড়া দামে। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। বেড়েছে সব রকম মুরগির দাম। ব্রয়লার কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে, সোনালী ৩০ টাকা বেড়ে ২৮০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ১৫০ থেকে ৫৫ টাকা কেজি। আপনার দেশি মুরগি বিক্রি করতেছি ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় মনে করেন আমরা ব্রয়লার মুরগি কেজিতে বাড়ছে ১৫ টাকা, আর আপনার সোনালী মুরগিটা বাড়ছে কেজিতে ৩০ টাকা। গেল সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেড়েছে মোটা মসুরের ডাল, বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। এছাড়া দেশি মসুর ডালের দামও বেড়েছে চিনি ও ভোজ্য তেলের দামও। ১৫ দিন ২০ দিনের ব্যবধানে ইন্ডিয়া মসুরের কেজিতে ২০ টাকা বাড়ছে, আসলে ৭০ এখন ৯০। দেশি মসুরি কেজিতে বাড়ছে ৫ থেকে ৭ টাকা, আসলে ৯০ টাকা, এখন ১০০ টাকা বেশি দেশি মসুরি। কুষ্টি আছে আপনার ৬৬০ টাকা, বসুন্ধরা আছে ৬৬৫, রূপচাঁদা ৭০০ টাকা। এক সপ্তাহ আগে যে দামটা বাড়ছিল এই দামে ছিল, এখন নতুন করে আর দাম বাড়ে নাই। পটল, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে সবজি নেই। বেড়েছে বেগুনের দাম। দোকানিদের দাবি সরবরাহ কম, তাই দাম বাড়তি। খালি একমাত্র পেঁপে আছে ২০ টাকা কেজি, আর আছে পটল আছে ৪০ টাকা কেজি। আর নাইলে আপনার এই ৫০-এর উপরেই সব। তেমন বাড়ছে না, দুই একটা জিনিসের দাম বাড়ছে, আবার দুই একটা জিনিস ঠিকই আছে। শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা পাওয়া যাচ্ছে বাজারে, তবে দাম সাধারণের নাগালের বাইরে। কিছুটা বেড়েছে ছোট মাছের দাম। পাবদা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, আর বেলে ৫০০, পোয়া ৪৫০, সাগরের ঢেলা ৩০০, কাজলি ৬০০, আর কাকিলা বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। দাম বেড়েছে ইলিশেরও। এই সপ্তাহে একটু মাছের দাম বেশি, মাছের আমদানি কম, তো নদীর মধ্যে মাছ কম। যেরকম গত সপ্তাহে আমরা ১ কেজি ধরে মাছ বেচছি ১০০০ টাকা, আর আজকে বেচতেছি ১২০০ টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের সদর ও বিরলে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে প্রায় ৪৫ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, দুটি উপজেলার কয়েকটি মসজিদে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল প্রথমে দিনাজপুর সদরের বাইতুল ফালাহ জামে মসজিদে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ জনকে এবং একই সময়ে বিরল বাজার জামে মসজিদে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। এছাড়া পরে বিভিন্ন মসজিদ থেকে আরও ১৫ জনকে আটক করা হয়। দুটি উপজেলার অভিযানেই পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এদিকে সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতির সময় ১০ নারী জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আলিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আলিপুর শফির বাসতলা এলাকায় জামায়াতের কিছু নারী কর্মী অবস্থান করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯টি ব্যক্তিগত রিপোর্ট বই সহ জামায়াতের ৩৩টি বিভিন্ন বই এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। নোয়াখালীর নিঝুম দ্বীপে কোস্ট গার্ডের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনায় ডাকাত সর্দার হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, সিডিএসপি বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে তারা বাজারের দিকে গেলে উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে
ডাকাতরা। আত্মরক্ষার্থে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পিছু হটতে থাকে। এ সময় ধাওয়া করে অস্ত্রসহ ডাকাত হাসানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মানুষকে জখম ও অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ইতিহাসের গতিপথ ধরে রাখার সাধ্য কারোরই নেই। ঘটনার পর ঘটনা ঘটে যায়, পেছনে পড়ে থাকে নানান স্মৃতিচিহ্ন। রাজধানী ঢাকায়ও আছে এমনই অসংখ্য স্মৃতিময় স্থাপনা। তেমনই একটি কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদ। ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এখানেই বন্দী ছিলেন নবাব পরিবারের নারী সদস্যরা। কালের সাক্ষী জিঞ্জিরা প্রাসাদ দেখে আসি মিনালা দিবার রিপোর্টে। ছবি তুলেছেন মনিরুল ইসলাম। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন নগরী এই ঢাকা গড়ে উঠেছিল বুড়িগঙ্গার তীরে। নদীর ওপারে তীর থেকে মাত্র কয়েকশো গজের মধ্যেই চোখে পড়ে জরাজীর্ণ কিছু ভবন। পুরনো এই ভবনগুলোর দেয়াল ঢাকা লতা পাতা আর শ্যাওলা জমা জঞ্জালে, অথচ সেখান থেকে উকি দিচ্ছে মন কাড়া সব ক্যালিওগ্রাফি। কোথাও আবার ভবনগুলোর একাংশ বদলে নতুন রূপ পেয়েছে। বেশিরভাগ দেয়াল থেকে পলেস্তরা খুলে পড়েছে। কোথাও বাসা বেঁধেছে বাদুড়, কোথাও জমেছে ময়লার স্তূপ। অযত্ন অবহেলায় এখন এমনই বর্তমান অবস্থা ৪০০ বছর আগে সুবেদার ইব্রাহিম খাঁ স্থাপিত জিঞ্জিরা প্রাসাদের। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হবার পর এখানেই বন্দী ছিলেন শেষ নবাব সিরাজউদ্দৌলার শিশুকন্যা জোহরা, স্ত্রী লুৎফুন্নেসা, মা আমিনা বেগম। শুধু কি তাই, সেই ইতিহাসের খল চরিত্র ঘসিটি বেগমও আটক ছিলেন এখানে। নবাব সিরাজউদ্দৌলার বউ ছিল, তারপর ওনার খালা ছিল ঘসিটি বেগম। আশেপাশে যারা বসবাস করতেছে তারাই এটা মনে করেন যে এটা ভাঙা তার নিজেদের দখল করে মানে বিল্ডিং টিল্ডিং হটাইছে। প্রাসাদের পরিবেশ ছমছমে, অন্ধকারাচ্ছন্ন। আসুন বুঝতে চেষ্টা করি এখানে এখন নবাবের কোন পরম্পরা বসবাস করে। রাষ্ট্রীয় সম্পত্তি হবার কথা থাকলেও অনেকেই পৈতৃক সম্পত্তি দাবি করছেন। নবাবের স্মৃতিও এখানে গৌণ, নতুন প্রজন্মের কেউ জানেও না। আমার দাদি গত মনে করেন যে 100 বছরের উপরে থাকছে। এখন আমরা থাকি, আমার বাপ দাদা মারা গেছে, দাদা দাদির পর, তাছাড়া এখন এর ছেলে আমি। এখন ভিতরে যাতায়াত নাই, যাইতে দেয় না, মানুষ দেখলে খেদা দেয়। অস্তিত্ব জানান দিতে উপজেলা প্রশাসনের একখানা সাইনবোর্ড আছে ঠিকই, কিন্তু তা না থাকার মতোই অবস্থায়। এই ভবনটিকে কিন্তু যে অবৈধ স্থাপনাগুলো আছে এটি পুরোটাই হচ্ছে অপসারণপূর্বক মিল রেখে এটি পুনরায় নির্মাণ সংস্কারের একটি পরিকল্পনা রয়েছে। প্রাসাদটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন গবেষকরা। এই ইতিহাসটা আমার আইডেন্টিটিকে মানে একটা গর্বের জায়গা, আমাকে কনফিডেন্স দিবে বড় বড় কাজ করতে। ইতিহাস জানতে যারা মুর্শিদাবাদ যাবার ফুরসত পান না, তাদের কাছে জিঞ্জিরা প্রাসাদ হতে পারে বড় উৎস। এতে বাড়বে পর্যটনও। এই পুরোটা মিলে কিন্তু ঢাকার একটা বড় অংশকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও ডেজিগনেট করতে পারি। ওখানে জিঞ্জিরা প্যালেস আছে, দেখেন তাকে একটা প্রপারলি যদি এরকম করে সংরক্ষণ করে সুন্দর করে রাখা যায় তাহলে মানুষ আসবে, দেখবে, এবং সেটা আমাদের ইকোনমিতে যেরকম বিরাট একটা অবদান রাখতে পারে, সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। ঢাকার জিঞ্জিরা প্রাসাদের ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক গুরুত্ব থাকলেও দখলদারদের দখল গ্রাসে তা আজ বিলুপ্ত প্রায়। যতটা আছে ততটার শেষ রক্ষা করা না গেলে কিছুদিনের মধ্যে তা নিশ্চিহ্ন হয়ে যাবে। এসব ঢাকার অলঙ্করণের দায়িত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? প্রশ্ন জনমনে। মিনালা দিবা, 21 টেলিভিশন, কেরানীগঞ্জ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
পেট্রাপোলে স্থান সংকটে ব্যাহত রপ্তানি কার্যক্রম, বেনাপোলে আটকা শত শত পণ্যবাহী ট্রাক। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭:২১ সংবাদে। গত প্রায় ১.৫ মাস ধরে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়া এবং দৌলতদিয়া পাটুরিয়ায় স্রোতের কারণে চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিনই যানজট লাগছে মহাসড়কগুলোতে। বিআইডব্লিউটিসি জানায়, শিমুলিয়ার ফেরিঘাট বন্ধ থাকার কারণে ওই নৌরুটের যানবাহনের চাপে দৌলতদিয়ায় যানজট তৈরি হচ্ছে। এছাড়া ঘাটে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এ কারণেও তৈরি হচ্ছে যানজট। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আজ ১১টি রোরো ও ছোট ৮টি ইউটিলিটি সহ মোট ১৯টি ফেরি চলাচল করছে। ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তি দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে সুনামগঞ্জ শহরে হিউম্যান ফার্স্ট মুভমেন্টের ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় প্রকৃত অপরাধীরা জামিন পেলেও দরিদ্র ঝুমন দাস এখনও জামিন পাননি। দীর্ঘদিন কারাগারে থাকায় ঝুমন দাসের পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের অবিলম্বে মুক্তি দাবি করা হয়। এবার সৈশাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারতের পেট্রাপোল বন্দরে স্থান সংকটের কারণে বেনাপোল রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। রপ্তানিকারকরা বলছেন, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। প্রতিদিন প্রায় ২০০ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে আসছে বেনাপোল বন্দরে, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ প্রতিদিন ৯০ থেকে ১০০টি ট্রাক প্রবেশ করতে দিচ্ছে। এমন অবস্থার প্রেক্ষিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে রপ্তানি বাণিজ্য রাত ১১টা পর্যন্ত বৃদ্ধি করা হলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলত রপ্তানি কার্যক্রম। গার্মেন্টস আইটেম ঢাকা থেকে আনছি, আনার পরে এই ৩-৪ দিন এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর জ্যাম, যানজটের যে অবস্থা, একটা সাইকেল নিয়ে বেরোতেও কষ্ট হয়। সড়কের ওপরে অপেক্ষায় আছে পণ্য বোঝায় অন্তত ১,০০০ ট্রাক। রপ্তানিকারকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের কাস্টমস ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভারতীয় পাশের কাস্টমস, বিএসএফ বা ব্যবসায়ীদের সাথে আমাদের বৈঠক আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে জরুরিভাবে কিভাবে সমাধান করা যায়। বন্দর কর্তৃপক্ষ বলছে, পণ্যবাহী ট্রাকগুলো যাতে দ্রুত ভারতে পাঠানো যায় সেজন্য চেষ্টা করা হচ্ছে। ১,০০০ গাড়ি এক্সপোর্টের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। দ্রুত এই গাড়িগুলো খালাস করা যায়, মানে ইন্ডিয়াতে প্রেরণ করা যায়, তার যে প্রয়োজনীয় কাজ আমরা আজকে সম্পন্ন করব। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আসে ৩ শতাধিক ট্রাক, তবে ভারতে যেতে পারছে ৯০ থেকে ১০০ ট্রাক। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। কয়েকদিন কমতির পরে আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৫ টাকা থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান, দেশীয় পেঁয়াজের দাম কমে যাওয়ায় আমদানি করাগুলোর চাহিদা কম এবং অতিরিক্ত গরমের কারণে মান খারাপ হওয়ায় কম দামে বিক্রি করতে হতো। এতে লোকসান গুনতে হচ্ছিল ব্যবসায়ীদের। আর এ থেকে বাঁচতে পেঁয়াজের আমদানি কিছুটা কমিয়ে দেন আমদানিকারকরা। একই সাথে ভারতের মোকামে দাম কিছুটা বাড়ায় আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ম্যাচ শুরুর আধ ঘন্টা আগে বাতিল করল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি টস। খেলোয়াড়রা মাঠে আসেননি। এর আগে হোটেল রুম ছাড়তে নিষেধ করা হয়েছে খেলোয়াড়দের। এরপর ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৮ বছর পর প্রথমবারের মতো দেশটিতে সফরে এসেছিল নিউজিল্যান্ড। দাবা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট। দাবা ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সহ ১০টি দেশের ১২ জন গ্র্যান্ড মাস্টার ও ৩ নারী সহ ১৯ জন আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্টে অংশ নেবেন। ৯ দিনের এই টুর্নামেন্ট শুরু ১৯ সেপ্টেম্বর।
সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় 15,000 মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও সহ সভাপতি KM শহীদুল্লাহ সহ আরও অনেকে। আর্চারির একটি খবর, ওয়ালটন DRU ইনডোর গেমসের আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে 21 টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আবু হরেরা তামিম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার মোহাম্মদ মুজিবুর রহমান ও তৃতীয় হন দৈনিক জনকণ্ঠের রুমেল খান। 20 জন আর্চার অংশ নেন টুর্নামেন্টে। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে DRUর ক্রীড়া সম্পাদক মাকসুদ আল্লিসার তত্ত্বাবধানে খেলা শুরু হয়। খেলা পরিচালনায় ছিলেন পুলিশ আর্চারি দলের সহকারী কোচ শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় DRUর সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইভ্যালির রাসেল শামিমা 3 দিনের রিমান্ডে, প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল বলছে র্যাব। ট্রাকসহ পণ্যবাহী যান থেকে উত্তরা চাকার চাঁদা আদায়, দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের ভুয়া রসিদ। শেষ হয়নি সম্রাট খালেদ সহ 4 জনের অর্থ পাচারের তথ্য যাচাই, 2 বছরেও চার্জশিট দিতে পারেনি সিআইডি। ব্যবসা সহজীকরণ নীতির কারণেই অর্থনীতিতে ভিয়েতনামের উত্থান, বাংলাদেশকে শিক্ষা নেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।